সুপ্রভাত অ্যান্ড ওয়েলকাম টু সিসিআই কালচার ক্যানভাস ইন্ডিয়া। ঠিক আমরা যেরকম আপনাদেরকে কথা দিই প্রত্যেকবার, একটা জমজমাট পট বয়লার, হালিশহর ঘুরে আসলাম, কুমোরটুলি ঘুরে আসলাম, শোভাবাজার ঘুরে আসলাম। এবার বুঝতেই পারছেন মল্লিক বাড়ি, শ্রী রঞ্জিত মল্লিক স্যার আমাদের কলকাতার টলিউডের একটি বিশেষ নাম, সেই লেগেসিটা কন্টিনিউ করেছিল আফটার উত্তম কুমার। টু বি ভেরি অনেস্ট, এরকম অনেক স্টার ছিল। তারপরে আমরা কাকে পাই? কোয়েল মল্লিক, আ হার্ট থ্রব অফ কলকাতা ফর বয়েজ। আর ঠিক সেই বাড়িতেই আজকে আমরা উপস্থিত হয়েছি, ঠিক দুর্গাপুজোর আগে। তাদের বাড়ির খুঁটিনাটি, একটু বাড়ির পরিবারের সাথে কথা এবং তাদের দুর্গাপুজোর আনন্দ, এই সব কিছু নিয়ে একটা জমজমাট পট বয়লার আজকে ভবানীপুরে মল্লিক বাড়িতে। তাই এখন যেটা মেন কথাটা, যেটা বারবার বলে বিরক্ত করি, সাবস্ক্রাইবটা করুন। সাবস্ক্রাইবটা যদি না করে থাকেন তাহলে এই যে ডিটেলসে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন সেটা কিন্তু পাবেন না। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের বিশেষ যদি কিছু বলার থাকে। ভালো লাগলেও বলবেন, না লাগলে লাগবে না, না ভালো লাগবে, বিশ্বাস করুন। চলুন, সময় নষ্ট করছি না, কেননা এই বাড়িতে এমন অনেক কিছু ওয়েট করছে ভেতরে যেগুলো আপনাদের শুনতে হবে, বসতে হবে, দেখতে হবে। লেটস নট ওয়েস্ট টাইম, চলুন। দেবশ্রীদি, আরে হোয়াট আ ওয়ান্ডারফুল, কত বছর পর দেবশ্রীদি। আমার দিদি হয় কিন্তু। হ্যাঁ, কেমন আছো? পুজোর ব্যস্ততার মধ্যে তো তোমরা নিশ্চয়ই একটা পট বলার, তাই জন্য বিরক্তটা এই সময় করতে এসেছি আর কি। একেবারে না, তুই বিরক্ত করবি এত বছর পরে। চলো, মা দুর্গাকে দেখ। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাহ, দিস ইজ বিউটিফুল। আমাদের মা দুর্গা সেজে গুজে বসে আছে। না, এই খাস মুখ হয়তো পাওয়া আজকালকার দিনে। আর ইনফ্যাক্ট আমি তো অনেক পুরনো ভিডিওতে মল্লিক বাড়ির পুজো দেখেছি, ভীষণ নিষ্ঠা ভরে প্রত্যেকটা নিয়ম আর ঠাকুরকে বাড়ির মেয়ে হিসেবে দেখা হয়। পরিচয় পর্ব যেরকম আমরা করি, ঠিক গেটে ঢোকার সময় দেবশ্রী দিকে দরজাটা কি সুন্দর করে গ্রেসফুলি খুললো উইথ আ ভেরি বিউটিফুল স্মাইল। দেবশ্রী মল্লিক এই বাড়ির বউ, অরূপ মল্লিক। অরূপদা ইজ মেনটেনিং এভরিথিং। ঠিক যেরকম দেবশ্রীদির সাথে একটু আড্ডা মারতে মারতে শুনছিলাম যে এই বাড়িটার কিন্তু দেখভাল, এই বাড়িটাকে যে বাঁচিয়ে রাখা, এই মল্লিক বাড়ির গ্রেসকে, এটা কিন্তু দেবশ্রীদি এবং অরূপদা ভীষণ মন দিয়ে করেন। এবং শুধু তারা নয়, এই বাড়ির প্রত্যেকে অদ্ভুত সুন্দর একটা ইউনিটি। এই যে পুজো আসছে, আমরা বাইরের লোক, একটা ছোট্ট পরিচয় যেন মনে হচ্ছে আমি এখানকারই ছেলে। তো এই যে আনন্দটা এবং বনেদিয়ানা নিয়ে আজকে কালচার ক্যানভাস ইন্ডিয়া আপনাদেরকে কিন্তু একটা জমজমাট পট বয়লার দিতে চলেছে, কেননা দেবশ্রীদিকে আমরা এত তাড়াতাড়ি ছাড়ছি না। দেবশ্রীদি, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছি, দুর্দান্ত দালান, মায়ের রূপ অদ্ভুত সুন্দর। আর আরেকটা সুন্দর জিনিস নোটিস করেছি, মায়ের মুখটা হালকা করে একটু বেঁকানো, মানে ওই যে একটা মায়া ভাবে যিনি তাকাচ্ছেন। এবং মা সরস্বতী এবং লক্ষ্মীরও কিন্তু দুদিকে একটু এটা কিন্তু বহু প্রাচীন একটা ব্যাপার। স্লাইটলি এইটা কি প্রথম থেকেই ওরকম? প্রথম থেকে তো আমি গত 20 বছর সেম দেখছি। আমি বাবা কাকাদের কাছে যা গল্প শুনেছি, গত 100 বছর ধরে সেম রয়েছে। ওনারাও দাদুদের কাছে গল্প শুনেছে। গত 100 বছর ধরে মার মুখ সেম ছাঁচে তৈরি হয়েছে, কোনো চেঞ্জ নেই। আর এই সাজ কোনো চেঞ্জ হয়নি? কোনো চেঞ্জ হয়নি। ওকে। আর দেবশ্রীদি, যে ছোট ছোট প্রশ্নগুলোতে করে আমি জাস্ট একটু, এই যে তোমাদের এই যে পুরো মানে 9 দিনের নবরাত্রি পালন, এই দুর্গাপুজোটা করা মোটামুটি সব বনেদি বাড়িতেই মহালয়ার পরের দিন চণ্ডীঘট বসে যায়। তো এই সময় তোমাদের কি কোনো স্পেশাল কোনো নিয়ম, খাওয়া দাওয়া কিছু পাল্টে যায় বা এরকম কিছু আছে? মহালয়ার পর থেকে সেরকম কিছু না, তবে আমরা চেষ্টা করি ভেজটাই খেতে। মানে মহালয়ার পরের দিন আমরা আর কি ওই যা হয় না, ননভেজ যদি কিছু থাকে সেগুলো মহালয়ার আগে আমরা সব উঠিয়ে দিয়ে একদম পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করে দেওয়া, ফ্রিজ টিজ সব ক্লিন হয়ে যায়। আমরা পুজোর 5 দিন তো স্ট্রিক্টলি ননভেজ খাই। একদম। এখন হয়তো বাইরে গিয়ে আমরা ননভেজ খাচ্ছি। আচ্ছা, মানে এখন ব্যাপারটা আরেকটা জিনিস, মানে এই যে এত কিছুর আয়োজন, হ্যাঁ, মানে দুর্গাপুজো তো আর সাধারণ ব্যাপার নয়। মানে আমাদের মতন সাধারণ পরিবারে আমরা দুর্গাপুজো করেছি, বন্ধ করে দিতে হয়েছে প্র্যাকটিক্যালি। আমার বাড়িতে কিন্তু আমি নিজে পুজো করেছি 3 বছর। আই উইল শো ইউ দ্য পিকচার্স এন্ড ভিডিও। বাট ওই একার পক্ষে এই যে ইউনিটি, সবাই মিলে করছে, এক একজন একটা দায়িত্ব নিয়ে নেওয়া, এগুলো সম্ভব নয়। আচ্ছা, ভীষণ প্রশ্নটা করতে ইচ্ছা করছে,
হোয়াট ইজ দি ইন্টারভেনশন, যেমন আমরা দেখি রঞ্জিত স্যারকে বা কোয়েল ম্যাডামকে যে ওনারা এখানে আসছেন, পুজোটাকে এনজয় করছেন এবং পাড়ার লোকেদের সাথে কিন্তু ইকুয়ালি উইদাউট এনি হ্যাসেল, যে সেলিব্রিটি মার্কটা রাখেন না, মানে কোনো ইনহিবিশন ছাড়াই কিছুই ওনাদের, মানে ওনারা পুরোপুরি। আচ্ছা 5 দিনই ওনারা এখানে আসছেন, ওনারা এখানেই থাকছেন? 5 দিন কি মহালয়ার পর থেকেই তো ওনারা প্রায়ই আসছে। আচ্ছা আচ্ছা, মানে ওটা একটা বাড়ির টান। হ্যাঁ, মানে আমি ওনার কয়েকটা পুরোনো ভিডিওতে আমি দেখছিলাম যে ছোটবেলায় রঞ্জিত স্যার একটা গল্প বলছে, সেটা খুব সম্ভবত একটা টিভি কোনো শোতে, যে ছোটবেলায় উনি ওনার ভাই দুজনে মিলে বাড়ির কোনো একটা কর্নারে মারপিট করছিলেন, চুলোচুলি করছিলেন। হ্যাঁ, তো হঠাৎ করে মানে উনি বলছেন, আর ওনার বলার স্টাইলটা ভীষণ সুন্দর, তো উনি বলছেন হঠাৎ করে শুনতে পেলাম নিচ থেকে হঠাৎ করে ঢাকের আওয়াজ শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ওই চুলের মুঠি ধরেই দুজনে নাচতে শুরু করে দিয়েছি। মানে এই যে পুজোর আবেগ আনন্দ, এইগুলো না ভীষণ, মানে আমি ভেবেও না আমার এখন ভালো লাগছে। এই যে দালান ঠাকুর দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো তুমি এই বাড়ির একজন কর্ত্রী, যে অ্যাকচুয়ালি আমাকে সেই টাইমটা দিয়ে ডিটেলস গুলো বলছো। একেবারে আমি কর্ত্রী নই, আমার ওপরে ধর আমার শাশুড়িরা, পিসি শাশুড়িরা, ওনারা আছেন, বড়রা আছেন, বড় আমার ননদেরা আছেন। বাট ওইটা যেটা হয় আর কি সিনিয়র লেভেলে ওরা মাথার উপরে, কিন্তু তোমাদের তো করতে হচ্ছে বিকজ ইউ আর দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্যাট ইজ হোয়াট। ওনাদের কাছে এখনো শিখছি রে, এত বছর পরও এখনো শিখতেই হবে, শেখা শেষ হবে না। মানে প্রত্যেক বছরই মনে হবে এই নিয়মটা তো দেখিনি আগের বছর, ওরকম। বেশ, তাহলে আরেকটু ভেতরে ঢোকা যাক। আশা করি ঠাকুর দেখেছেন। পুজোর সময় চেষ্টা করব ভিড়ের মধ্যেও আপনাদেরকে এই জিনিসটা দেখানোর। কিন্তু একটা কথা আপনাদের বলি, সব বনেদি বাড়িতে কিন্তু এত খুঁটিনাটি ভাবে পুজো হয় না, তাই টিকে থাকুন। হাঁ করে কি তাকিয়ে আছে জানেন, মানে এই যে গুজবাম্পস, এক্স্যাক্টলি গুজবাম্পস গুলো দেখুন, বিকজ এই যে মা দুর্গার ছবিটা কিন্তু সাধারণ ছবি নয়, এটা তুলেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। আই মাস্ট টাচ ইট। কিন্তু একটা খবর পেলাম যে এই ছবিটা যখন তোলা হয়েছিল নায়ক সিনেমার জন্য, সত্যজিৎ রায় তুলেছিলেন, ছবিটা ছোট সাইজে ছিল, কিন্তু এই বাড়িতে এই ছবিটাকে প্রিজার্ভ করে রাখার জন্য, বিকজ বুঝতেই পারছেন সত্যজিৎ রায় আফটার অল, ওনার হাতে ছবিটা তোলা। আর আমি হাঁ হয়ে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে পুরো ড্রেঞ্চড। ঘরে বসেই, হ্যাঁ সেটাই বেটার, মানে তুমিও ঘেমে যাচ্ছ প্র্যাকটিক্যালি। কিন্তু হ্যাঁ, যেটা একটু আগে এক্স্যাক্টলি বাঙালিরা ঠিক পুজোর সময় বৃষ্টিটাকে নিতে পারে না। বাহ, কি সুন্দর এগুলো ছবিগুলো না, আমাদের মা দুর্গা, আর বহু প্রাচীন ছবি এটা। আর এই পুজোর সময় তো বল না 5টা দিন আমাদের সব বাড়ির পাশে লোকজনেরা, আত্মীয় স্বজনরা। আচ্ছা একটা কথা বলো তো দেবশ্রী, এই যে এত লোক, বাইরের লোক তোমরা অ্যালাউ করো, ডেফিনেটলি লোকেরা আসছে, তোমাদের একটা সময় গিয়ে বিরক্ত লাগে না? মানে এটা তো মানে খুব স্বাভাবিক যে বাড়ির পুজোর মধ্যে, বাড়ির পুজোর এমনিতেই কাজের একটা বিশাল প্রেশার থাকে, তার মধ্যে এত লোক বাইরে থেকে আসছে, তারা ডিস্টার্ব করছে। মানে হতে পারে খুব সম্ভবত কিছু, মানে যেহেতু জানে লোকেরা যেটা রঞ্জিত মল্লিকের বাড়ি, তো ওইটার জন্য তো জানিস তো অনেক সময় যারা জেনুইনলি ঠাকুর দেখতে আসেন সেটা আমরা বুঝতে পারি, কিন্তু অনেক সময় হয় না ভীষণ ভুলভাল ভিড় চলে আসে, তখন কি হয় আমাদের বাড়ির পুজোর কাজেও অসুবিধা হয়। করবেন না এগুলো, আমি বলছি শুনুন, বাড়িতে আসছেন ওনারা ভীষণ বড় মন করে সদর দরজা খুলে রাখে সবার জন্য, যাতে মায়ের দর্শন সবাই করে। আসুন, দে আর ওয়েলকামিং এভরি টাইম, বাট বিরক্ত করবেন না, জায়গাটা একটু খালি রাখবেন, কেননা বুঝতেই পারেন তো বাড়ির পুজো অনেক প্রাচীন নিয়মে হয়। তা এই যে সেলফি তোলা, এসে একটা দাঁড়িয়ে পড়ে সেলফি, নিশ্চয়ই ওই রিলস, যেটা আমরা ভীষণ ভাবে কি বলবো, আমাদের একটা ইমোশন, আমাদের দুর্গাপূজা, আমাদের দালাপূজা, আমাদের অ্যাবসলিউটলি, শুধু আমাদের কেন, সব বাঙালিদেরই একটা ইমোশন। কিন্তু সেখানে ধরুন দুপুরবেলা যদি দেখা যায় কতগুলো মেয়ে তারা জুতো পরে দালানে, ওই সেন্সটুকু নেই যে জুতো পরে দালানে উঠতে নেই, বা মা দুর্গার সামনে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে ছবি তুলছে, উচিত না। এবারে সেক্ষেত্রে বাড়িতে যারা, আমাদের তো বিরক্ত লাগছে ঠিক আছে, বাড়ির যারা বড়রা আছেন, গুরুজনেরা আছেন, ওনাদের কিন্তু মানসিক চাপ। আর একটা কি হচ্ছে, আর সব থেকে বড় ব্যাপার কি, তারা তো পুরোনো দিনের মেন্টালিটির, আর সব থেকে লোকেদেরও না একটু বুদ্ধি করা, যে 365 দিনই কিন্তু শুধু দুর্গা ঠাকুর এখন আছে বলে নয়, 365 দিনই কিন্তু মায়ের দালানে জুতো পরে ওঠা যায় না, নিষেধ। এটা একটুখানি সবাইকে একটুখানি অ্যালার্ট হতে হবে আর কি। ঠিক আছে, চলো লেটস মুভ। কি সুন্দর লাগছে এখান থেকে হাঁটতে, সেই এখন না আমি ছোটবেলা, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, তাই তো। বনে দিয়ে আনাটা না জাস্ট ফিল করার মতন ব্যাপারটা। আজকে মল্লিক বাড়িতে দেবশ্রীদির সান্নিধ্যে এই যে একটা মানে বনেদি আড্ডায় বসেছি, আপনারা সেটা বুঝতেই পারছেন যে এখন
দেবশ্রীদির মল্লিক বাড়ির এটা একটা অন্দরে বসে আমরা একটু আড্ডায় বসেছি, কিন্তু শুরুটাতেই এই আড্ডাটাতে আমি একটা জিনিস আমি ভীষণ চোখে পড়লো, মায়ের প্রসাদ এসছে। এই দেখুন, আপনাদেরকে একটু দেখাই, মিষ্টি এসছে ঠাকুরের। এই এই যে স্টাইলটা ইজ ভেরি ইউনিক। দেবশ্রীদি বললেন যে এটাকে একটু চেঞ্জ করে অন্য জায়গায় দিতে, তাই আমি রিকোয়েস্ট করলাম যেন এটাতেই খাই। এটার যে আনন্দটা, যেটা আপনারা পুরনো কলকাতায়, যেটা এখন তো অনেক চায়ের দোকানে আমরা প্লাস্টিকের বা এখন কাগজের কাপ বেরিয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আপনারা ভাতটা মিস করেন না। কি হয়, এই এত বছরের একটা পরে দেখা, তাও আবার দুর্গাপুজোর সময় আমরা নিজেদেরই আড্ডা মারতে ব্যস্ত, মানে সে ছোটবেলায় দেবশ্রীদের বড় হওয়া, বাড়িতে আসা, এইসব নিয়ে গল্প। কিন্তু আজকের দিনটা ভীষণ স্পেশাল। ঠিক যেরকম বললাম, মল্লিক বাড়ির অন্দরমহলে এই বাড়ির বউ দেবশ্রী মল্লিক, আমাদের দেবশ্রীদি, তাদের পুজোর ব্যাপারে এবং বাড়ির ব্যাপারে কিছু একটু ছোট্ট আড্ডা। তাই নিচে প্রচন্ড গরম লাগছিল দালানে, জানেন প্রচন্ড গরম এই সময়টাতে, তাই জন্য দেবশ্রীদি ইনসিস্ট করলো চল ওপরে চল, একটু বসে ওপরে গল্পটা করি। দিদি, জাস্ট একটা, এই মল্লিক বাড়ি, এই মল্লিক বাড়ি আমরা মেনলি কলকাতা শহরে লোকেরা এখন চেনে রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিকের জন্য, মানে প্র্যাকটিক্যালি বলছি। বাট এটা তো শুধু মল্লিক বাড়ি নয়, মল্লিক বাড়ির ইতিহাস আমরা ইতিহাসের পাতায় আমরা খুঁজলে অনেক জায়গাতেই পাই তার ইম্প্যাক্ট, তাদের ইম্প্যাক্ট। কেননা আমার যতটুকুনি জ্ঞান, আমি ততটুকুনি শুনেছি এই বাড়িরই 2-3 জন লোক, মানুষ, আমাদের এই বেঙ্গল এডুকেশনের ওপরে তাদের কিন্তু বিশাল মাহাত্ম্য আছে। তুমি যদি এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসটা বলো আমাদের। আমাদের বাড়ির লেগেসি তো বহু পুরনো। Right. আজকে ঠিকই যে রঞ্জু কাকা কোয়েলের জন্য বাড়ি এখন তার জেনারেশনের মধ্যে পরিচিতিটা বেড়েছে রীতিমতো। একদম। ইকমিক কুকারের ইনভেন্টর, আবিষ্কর্তা কিন্তু ইন্দু মাধব মল্লিক, যিনি আমাদের দাদু, মানে আমাদের নয়, আমাদের বাবা কাকাদের দাদু, পূর্বপুরুষ, এই বাড়ি আমাদের পূর্বপুরুষ ইন্দু মাধব মল্লিক। তারপরে ধরো সুরেন্দ্র মাধব মল্লিক আরেকজন, যিনিও কিন্তু একজন এডুকেশনিস্ট ছিলেন, উনি বিশাল, উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন। তারপরে এই যে সাউথ সাবারবান স্কুল, আচ্ছা, সেই স্কুলে তৈরির পেছনেও কিন্তু এনাদের, এই দাদুদের আচ্ছা, কিন্তু প্রচুর অবদান ছিল। মানে প্রিয় মাধব, সুশীল মাধব মল্লিক, এনাদের সবার কিন্তু বিশাল অবদান ছিল। দেখো দেবশ্রীদি, যেটা মানে আমরা যেটা বলছি বা যেটা এই জেনারেশন জানে, কটা লোক এরম বনেদি বাড়িতে আবার সেই কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে পেরেছে, যে নামটা বাড়ানো। সেটা তো স্যার রঞ্জিত মল্লিকও করেছেন, এবং ইনফ্যাক্ট কোয়েল মল্লিক দিয়েও করেছেন, এক জিনিসটাই করেছেন, যে নামটাকে বাড়ানো। সেটা মানলাম, কিন্তু এই যে শুনলাম এই যে সাউথ সাবারবান স্কুল বা ইগমিকের ব্যাপারটা, আমি তোমার কাছে এইটা, এই যে আমরা তো কেউ জানি না এই ব্যাপারগুলো, লোকেরা জাস্ট এই বাড়িতে ঢুকছে, ফট করে চুপ করে গেলাম, বুঝতেই পারছেন কেন, মানে খাবার, আর তাও বা মল্লিক বাড়িতে বসে একটা ডিলিশিয়াস ব্যাপার সামনে এসছে, যেমন ঠিক এক্স্যাক্টলি ক্যামেরার ওপরে তো দেখতে পাচ্ছেন না, নীল কিন্তু আর সহ্য করতে পারছে না, ভাবছে তুই একটু চুপ কর, আমি গিয়ে দুটো খেয়ে আসি আর কি। দিদি, জাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম, যে ইট ইজ নট অ্যাবাউট কম্প্যারিজন। আমি কিন্তু কোনো বনেদি বাড়ি, আমার জন্য কলকাতা শহরের প্রত্যেকটা বনেদি বাড়ি ইকুয়ালি রেসপেক্টফুল, সবাই, ইনফ্যাক্ট আমাদের এখানে যতজন আছি আমরা। কিন্তু তুমি নিশ্চয়ই আমাদের কিছু পূর্ব যে আমরা যে এপিসোড গুলো বেরিয়েছে, অফকোর্স, মানে আই এম ভেরি গ্ল্যাড, লাস্ট যে এপিসোডটা আমরা করলাম শোভাবাজারে, শোভাবাজারের ইম্প্যাক্টও আমাদের কলকাতা শহরের উপরে খুব অনেকটাই। তুমি তোমার কেমন লাগলো, তুমি যদি ওটা একটু বলো আমাদেরকে। তোদের প্রেজেন্টেশন তো খুব ভালো না, এবার যদি তুই অ্যাজ আ প্রোগ্রাম যদি করিস ডেফিনেটলি ভালো, কিন্তু শোভাবাজারকে আমরা সবসময় কিন্তু অন্য কিছুর সাথে আমাদের মেন্টাল সেটআপ এমন রাইট ওটা একটা জমিদার বাড়ি ছিল, তখনকার দিনে ব্রিটিশদের খুশি করার জন্য অনেক কিছু তাদের করতে হতো, যেটা ঠিক হয়তো কালচারের সাথে খাপ খায় না। তবে একটা কথা এর মধ্যে আমি বলে দিই, আমরা মল্লিকরা কিন্তু একেবারে জমিদার নই। আমাদের যিনি পূর্বপুরুষ রাধা গোবিন্দ মল্লিক, তিনি যখন কলকাতায় আসেন, তিনি এখানে এসে তার শিক্ষকতা থেকে তার জীবন শুরু হয়। এর আগে গুপ্তিপাড়া, বর্ধমানের গুপ্তিপাড়াতে আমাদের ওনারা সেটেল ছিলেন, তারপরে কলকাতায় আসেন, এসে এই ভবানী করে ওনারা থাকতে শুরু করেন।
তো সেই বলছি যে এখানে কিন্তু আমরা কেউ জমিদার নই। আচ্ছা। তো সুতরাং আমাদের কাছে পড়াশোনাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের কালচারাল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের পড়াশোনা, আর এই যে আমাদের লেগেসি মেনটেন করা ভীষণ ভাবে হচ্ছে সেটা। ভীষণ। আর আমি আরেকটা জিনিস যেটা দেখছি যে লেগাসি মেনটেনেন্সটাতে না, মানে কিছু কিছু বাড়িকে কিছু ফলস তথ্য নিয়ে আসতে হচ্ছে, যেটা আমরা দেখেছি, মানে আমরা ভিডিও করছি হয় যখন, মানে এটা আমি তোমাকে শেয়ার করছি, এই শোভাবাজারেরই আমার এত নেগেটিভ কমেন্টস এসছে, নট ফর দ্য প্রেজেন্টেশন বাট বলছে তথ্যগুলো ভুল, কোথাও থেকে আসছে সেখানে তথ্যগুলো ভুল, বুঝতে পেরেছো? তাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি জানি না, তাই জন্য অত ভেতরে না ঢুকে, ঠিক যেরকম ভাবে বললাম, আমাদের জন্য কালচারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা তুমি এক্ষুনি বলে যে হ্যাঁ জমিদার হয়তো ছিলে না তোমরা, কিন্তু ওই যে বলে না মানুষের রাজা, এই পরিপ্রেক্ষিতে একটা মজার কথা মনে হলো, ঠিক এরকমই একটা শুটিং এর টাইম চলছে, লোকের কথা, মানে যেটা বলছিলাম যে লোকের রাজা, ঠিক আছে, ঠিক এই পার্সপেক্টিভটাতেই এরকম একটা শুটিং চলছে। একজন বনেদি পরিবারের লোক আমাকে বললো জানবাজারটা কোনো রাজবাড়ি নয়। আমরা জানি ও জানবাজার মানে রানী রাসমণির বাড়ি, ওটা কোনো রাজবাড়ি না। বাবা, ওনাদের নাম শুনলে তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানে ইতিহাস তাই বলে, ইতিহাস তাই বলে, ইতিহাস এমন কথা বলেছে যেটা রানী রাসমণি এখনো বেঁচে আছেন আমাদের জন্য দক্ষিণেশ্বরের মন্দির, একদম হাজার বার ওই মায়ের দর্শন পেলে একদম অন্যরকম। রামকৃষ্ণ দেবের বাবা ঠাকুর আর সীমা অন্য, ওনাদের আমাদের উপর একটা কোনো কথাই চলবে না, কোনো কথা চলবে না, সে যে যাই বলুক না কেন। হ্যাঁ জানি জানবাজার রাজার বাড়ি নয়, ওরাও কিন্তু তোমাদের মতনই বাড়ি, বনেদি পুরনো ব্যবসায়ী পরিবার, ওরা ব্যবসায়ী ছিলেন, মানে স্টার্টিং ফ্রম বাবু পিতরাম দাস, বাবু রাজচন্দ্র দাস, যিনি রানী রাসমণির হাজবেন্ড ছিলেন, ওনারা সবাই পিওর বিজনেসম্যান ছিলেন। কিন্তু এটা হয়তো আমাদের যে এখন টিপিক্যাল প্যাট্রিয়ার্টিক একটা সোসাইটি যেটা হয়ে আছে, যেখানে মহিলাদেরকে কেউ দাঁড়াতে দেখলে আজকেও লোকেদের একটু একটু জলে, কিন্তু হ্যাঁ জেনারেশন যেহেতু পাল্টেছে, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, খুব মানলাম ক্যালকাটা গ্যাজেট হয়েছিল একটা, সেই ক্যালকাটা গ্যাজেটে পরিষ্কার দেওয়া হয়েছিল যে কলকাতা শহরে এই রাজবাড়ি, এটা রাজার বাড়ি, এটা জমিদার বাড়ি, এটা বণিক বাড়ি, এটা বনেদি বাড়ি, এটা হলো এরকম ভাবে ডিফারেন্সিয়েট করা আছে। আমি তোমাকে আমার ভাবনাটা থেকে একটা প্রশ্ন করছি যে আমি কিছু ভুল বললাম? যে মানুষ যদি রাজা উপাধি দেয়, মানুষ জনগণ রাজা, ঠিক সেটা বেশি না ব্রিটিশ আমাকে দুটো লর্ড বা স্যার হ্যাঁ বাহাদুর, এটা বেশি? আজকে যদি মানুষ বলে যে রানীমা আমাদের রানী, মানুষ নাম দিয়েছে জানবাজার রাজবাড়ি, আমার মনে হয় সেটা বেশি ইম্পর্টেন্ট নিশ্চয়ই, রাদার দ্যান কি ব্রিটিশ কি দিয়েছে সেটা আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট নয়। তো তোমার কি মনে হয়? উনি তো মানুষের মনের রানী ছিলেন, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। মানে উনি যদি না থাকতেন, প্র্যাকটিক্যালি প্রশ্নগুলো এখানেই ওঠে যে আমরা উনি না থাকলে আমরা মা ভবতারিণীকে দেখতে পেতাম না, উনি না থাকলে ঠাকুরকে পেতাম না, উনি না থাকলে শ্রীমাকে পেতাম না, উনি না থাকলে স্বামীজিকেও পেতাম না আমরা। ঠাকুর, শ্রীমা, স্বামীজি ওনারা তো চিরকালীন, মানে ওনারা হয়তো তখনও সামনে আসতেন, কিন্তু বলতে পারিস যে ওনাদের এইভাবে যে প্রেজেন্টেশনটা হয়েছে বা আমাদের যে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, এই যে আমরা মাকে পেয়েছি, মার এই অসম্ভব সুন্দর মূর্তিটা পেয়েছি, মা, এটা তো শুধুমাত্র রানী রাসমণির জন্য। হ্যাঁ মানে একটাই, মানে আমরা বুঝি সেটা ডেফিনেটলি মানুষের মনের রানী। আমরা তো দেখে আসছি এই হলো রায় বাহাদুর, এই হলো ওই, সেগুলো তো তখনকার কেনা যেত রে, একটু ব্রিটিশদের তোর একটুখানি করলে, যেটা চাটুকারিতে আমরা বলি সেইটা করে তো পাওয়া যেত, সেটা কোনো বড় কথা নয়। তবে হ্যাঁ রানী রাসমণি কিন্তু তো পূজনীয়, আর উনি কিন্তু ভীষণ মানে সাংঘাতিক একজন স্ট্রং মহিলা ছিলেন। প্রথমত কৈবর্ত বলে বলে তাকে বিমিন করা হতো, তারপরে মহিলা, উনি অনেক অল্প বয়সে বিধবা হন, তারপরে সেই স্বামীর ব্যবসাকে মানে একটা খুঁত রাখেনি, সেই ব্যবসাকে আরো বাড়িয়েছে। তো তখনকার দিনের মহিলা যে অক্ষরটুকুনি জানতেন না, তো না জেনে যদি ইনি ছিলেন তখনকার দিনে প্রগ্রেসিভ একটা মোড়, এই হচ্ছে ওনাদের মেন্টালিটি। ভাবতে পারছো, গায়ে কাঁটা দিচ্ছে আমার বলতে গিয়ে, উনি এমন একজন মহিলা ছিলেন যে কোনোদিনও ব্রিটিশের চাটুকারিতা করেনি, কখনোই করেনি। উল্টে ওই সিঁড়িটা আমি নিজে চোখে দেখে এসেছি, জানবাজার বাজারে, আমি তোমাকে একদিন পারলে নিয়ে যাব, ওই সিঁড়িটা আমি দেখে এসেছি যেখানে উনি খাড়া নিয়ে চুল তুলে দাঁড়িয়েছিলেন, ব্রিটিশ ভেবেছে কালী ঠাকুর দাঁড়িয়ে আছে, এন্ড দে ফ্লিউ অফ। তো
হ্যাঁ মানে বনেদি বাড়ি নিয়ে অনেকে অনেক কিছু বলে, বাট আমার মনে হয় মল্লিক বাড়িটাও কিন্তু সেরকমই। তোমরা হয়তো জমিদার বা রাজা নয়, কিন্তু মল্লিক বাড়িকে লোকেরা কিন্তু, আমরা যারা সাউথ কলকাতার ছিল, আমি তো রবীন্দ্র সরোবরে থাকি, কিন্তু আমাদের জন্য মল্লিক বাড়িটা কিন্তু একটা খুব বড় বাড়ি। মানে আমাদের জন্য সেটা জমিদার বাড়িও হতে পারে। কেউ অনেকে অনেক কথা বলে কিন্তু তোমাদের বাড়ির নামে, হ্যাঁ এটাও বলে, মানে এটা কিন্তু খুব, মানে এটা আপনাদেরও জানা দরকার, এটাও বলে রঞ্জিত মল্লিক তাকে জমিদার ছিল। আমি নিজেরা শুনেছি, মানে আমি জানি না, আমি জানি না যদি রঞ্জিত স্যার এটা যদি সত্যি আপনি দেখে থাকেন, এটা কিন্তু আপনাকে লোকেরা পাবলিকে কিন্তু জমিদারও বানিয়েছে আপনার ইনিশিয়াল স্টেজে। ইনফ্যাক্ট রঞ্জিত স্যারের একটা ভিডিও আছে, সেটা খুব সম্ভবত মৃণাল সেন উনি ওটা করেছিলেন, দ্য ক্যালকাটা ওয়াক বলে। এরকম একটা হ্যান্ডসাম লোক কি করে হয়? মানে ইভেন অরূপ মল্লিক হলো দেবশ্রীদির হাজবেন্ড, ক্যামেরার সামনে উনি ভীষণ শান্ত মানুষ, কিন্তু সাইলেন্টলি বাড়িটাকে কি করে রেখেছে বুঝতেই পারছেন। হ্যাঁ মানে অনেক সময় গলার জোরটা লাগে না, চুপচাপই অনেক কিছু করে নেওয়া যায়। কিন্তু ওই ভিডিওটাতে দেখে বলেছিল আরে ও জমিদার ছিল। আমি একটা ডিসকাশন শুনছিলাম, রঞ্জিত মল্লিক আরে জমিদার ছিল, প্রচন্ড পড়াশোনা জানার লোক, সেটা ঠিক কথা। ওইটা তো অফকোর্স এই বাড়ির তো পড়াশোনাটাই একটা বিশাল বড় ফ্যাক্টর, কিন্তু উনি জমিদার ছিলেন। হ্যাঁ তো মজা লাগে, মানে আমরা আমাদের চোখে মল্লিক বাড়ি, মানে বুঝতে পারছেন তো, মানে আমাদের জন্য কিন্তু দেবশ্রীদি আমার ছোটবেলার দিদি, আমার নিজেরই দিদি প্রায়। হ্যাঁ কিন্তু এই বাড়ির বউ হয়ে যাওয়ার পরে দেবশ্রীদিকে কিন্তু আমরা এই মল্লিক কথাটা আমাদের জন্য কিন্তু সত্যি অনেকটা, আপনারাও মানবেন সেটা। আর আশা করি রঞ্জিত স্যার আর কোয়েল ম্যাডাম দুজনেই ভিডিওটা যদি দেখে, ওনাদেরও একটু মজা লাগবে ব্যাপারটা। আর বিতর্ক কিন্তু সৃষ্টি করব না, তাহলে কিন্তু পাবলিকে গিয়ে মার খাবো। কিন্তু সত্যকে আটকে রাখা যায় না, মানুষের বক্তব্যকে আটকে রাখা যায় না। তাই জন্যে এই পরিবারের 1924 সালে শুরু হওয়া দুর্গাপুজো, ইফ আই এম নট রং, হ্যাঁ ভবানীপুরে শুরু হয় 1924 সালে। তার আগে গুপ্তিপাড়াতে আমি শুনছিলাম, যেমন বললেন দেবশ্রীদি, গুপ্তিপাড়ায় শুরু হয়। কিন্তু এই বাড়ির ছাদে উঠেছিলাম, এই বাড়ি যেদিক দিয়ে ঢুকেছি একটা অ্যাড্রেস, পেছনের প্রপোর্শনটা যেটা দেখা যাচ্ছে সেটা আরেকটা অ্যাড্রেস। এবার বুঝতে পারছেন তো, কি করে বলবো যে এটা রাজার বাড়ি নয়, জমিদারের বাড়ি নয়, বলা যায় না, মানুষ তো। এই বাড়ির প্রাচীনতম পুজো, যেটা আমি এক্ষুনি দেবশ্রীদির কাছেই খবর পেলাম, এই বাড়ির প্রাচীনতম যেটা প্রথম থেকে হয়ে আসছে, ইনফ্যাক্ট কিরকম বছর হবে অন্নপূর্ণা পুজো? অন্নপূর্ণা পুজো প্রায় 150 বছর হতে চলল। 150 বছর। এটা হলো এই বাড়ির প্রাচীনতম পুজো, নিশ্চয়ই নিয়ে আসবো অন্নপূর্ণা পুজোর আগে, কেননা বাঙালিদের কিন্তু কথিত প্রথম প্রাচীন বাংলায় ওই বাসন্তী দুর্গাপুজোটাই কিন্তু ছিল আসল দুর্গাপুজো, যেটা আমরা অন্নপূর্ণা পুজো পালন করি মহা অষ্টমী তিথিতে এবং মহানবমী তিথিতে পুজো হয়। এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটা গল্প আমি আগেও আমরা শেয়ার করেছিলাম, যেখান থেকে ওনাদের তরফ থেকে দুর্গাপুজোটা আরম্ভ হয়। তারপরে উনি ফেসে যান, ওটা একটা আবার একটা আলাদা হিস্ট্রি, তাকে অ্যারেস্ট করা হয়। উনি যখন ফেরত আসছিলেন, সব মানে নৌকা থেকে দেখেন যে ওনার বাড়ির দুর্গা ঠাকুর বিসর্জন যাচ্ছে, কিন্তু উনি তাতে খুব হতাশ হন। ওই হতাশ হতেই হয়তো উনি একটা স্বপ্নাদেশ পান যে জগদ্ধাত্রী রূপে পুজো। কিন্তু এটাও শুনলাম এই বাড়িতে কিন্তু কার্তিক দাদার পুজো, গণেশ দাদার পুজো, অন্নপূর্ণা মায়ের পুজো, দুর্গা পুজো, প্রতিষ্ঠিত এই বাড়িতে শালগ্রাম আছেন শ্রীধরজিউ। ঠিক এরকম করেই পুজোগুলো করতে যখন দেখছি বা শুনছি, আমার একটা প্রশ্ন উঠলো যে এই বাড়িতে জগদ্ধাত্রী পুজো কেন হয় না? জগদ্ধাত্রী পুজো, যা আমি গল্প শুনেছি বাবা কাকাদের কাছে, যে বোধহয় বাধা পড়েছিল, কোনো এক বছর করবার পর বাধা পড়ে, পরের বছর আবার করা হয়, সেখানেও বাধা পড়ে, তো তারপরে আমাদের আর জগদ্ধাত্রী পুজোটা করা হয় না। আর আমাদের এই দুর্গা দালানে যেহেতু 3টে শক্তির পুজো এক জায়গায় করতে নেই বলে, আমাদের দুর্গা দালানে দুর্গা পুজো আর কালী পুজোটা হয়। আর অন্নপূর্ণা দালানটা আমাদের ওল্ডেস্ট উইং, তো ওখানে আমাদের অন্নপূর্ণা আমরা দেখাবো। আরেকটা জিনিস ভীষণ কৌতূহলের বিশেষে জিজ্ঞেস করছি যে এই যে দুর্গাপুজোর যে নিয়ম কানুন, এটাও নিশ্চয়ই 101 বছর ধরে টানা একদম। আমাদের একটা খাতা আছে, মানে ওটা যে কি ইন্টারেস্টিং, আমরা মানে ওই খাতাটাকে কাড়াকাড়ি করি আমাদের পিসি শাশুড়ি ননদের কাছ থেকে নিয়ে, যে ঠাকুমারা কিভাবে লিখে গেছেন প্রতিটা জিনিস, মানে একটা একটা করে, মানে ফল কোন প্লেটে কতটা, কোন থালায় কতটা, কোন রেখাবে কতটা, ফুল কিভাবে সাজানো হবে। ইনফ্যাক্ট আমাদের কিন্তু একটা টিপিক্যাল ডিজাইন আছে, ফুল সাজানো,
নৈবেদ্য সাজানো, সেটা কিন্তু গত 100 বছর ধরে এক হয়ে আছে। দেখবেন কি পুজোর সময় কি আসবো না, কমেন্ট করলে কিন্তু আসবো না, সাবস্ক্রাইব না করলেও কিন্তু আসবো না, দেখতে পাবেন না, ভেবে দেখুন। দেবশ্রী দি উইল বি শোয়িং আস দ্যাট। আমরা শুনেছি এটা, বাট লোকেদের মুখে যেটা মেইনলি চলে যে এই মল্লিক বাড়ি নাকি পাতুরিয়া ঘাট আর মল্লিক বাড়ির সাথে রিলেশন আছে, এটা কি সঠিক? না 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 না, ওনারা তো রাজবাড়ি, ওটা তো রাজবাড়ি, ওনারা জমিদার। না না, আমাদের মল্লিকদের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো কিন্তু প্লিজ আর ম্যাচ আপ করবেন না, দিস ইজ ডিরেক্টলি ফ্রম দ্য হর্সেস মাউথ, যে এই বাড়িটা সম্পূর্ণ আলাদা। দেবশ্রী, আরেকটা জিনিস যেটা খুব কম লোকেরা হয়তো জানে, আপনারা জানেন বলে আমার মনে হয় না, তাই আমি প্রশ্নটা তুলছি। এই বাড়ি ব্রাহ্মণ বাড়ি শুনেছি, সেটা একটু বলবে ব্যাপারটা? আমরা হচ্ছে বৈদ্য ব্রাহ্মণ। আচ্ছা। আমাদের অ্যাকচুয়ালি পদবী হচ্ছে সেন শর্মা। তো আমাদের এখনো বিয়ে বা শ্রাদ্ধের চিঠিতে সেন শর্মা লেখা হয়, ব্র্যাকেটে মল্লিকটা থাকে। মল্লিকটা হয়তো কখনো উপাধি পাওয়া গেছিল, তো কিন্তু মল্লিকটাই এখন আমাদের বেশি, আমরা সবাই মল্লিকটাই ব্যবহার করি অফিসিয়াল কাজে টাজে, মল্লিকই ব্যবহার হয়। এবার একটু যখন সামনে খাবার আছে, আমাদের একটা ইচ্ছা আছে, প্রশ্নটা নীল ওখান থেকে বলছে, জোর জবরদস্তি করছে। শুনেছি নাকি এই বাড়ির দুখানা খুব ইম্পর্টেন্ট, একটা মিঠা আর একটা নোনতা একদম রেসিপি আছে, যেটা মল্লিক বাড়ির ভীষণ ফেমাস। মানে দুর্গাপুজোয় এই বাড়িতে ঢুকে কেউ নাড়ু খেয়ে বেরোয়নি, এটা কিন্তু খুব আর ওই অন্য জিনিস ওটা। একটু এই ব্যাপারে আমাকে বলো, নোনতাটাতে পরে যাবো আমি। তোমার আমাদের নাড়ুটা স্পেশালিটি হচ্ছে, একটা তো হয় গুড়ের নাড়ু, একটা চিনির নাড়ু। আমাদের হয় গুড়ের নাড়ু, কিন্তু সেই যে নাড়ু একটা অদ্ভুত ভাবে কিছু করে পাক দেওয়া হয়, যে আমাদের সেটা কিন্তু গত 100 বছর ধরে সেম ওয়েতে চলছে। কারিগর বদলেছে, কুক বদলেছে, কিন্তু ওই রেসিপি সেম। এবারে সেই নাড়ু কিন্তু আমরা কোড়ির জার হয় না, একদম একদম বয়ামগুলো, ওগুলোতে করে কিন্তু আমাদের প্রিজার্ভ করে রাখা হয়। দুর্গাপুজোর আগে তৈরি হয়। আমাদের পঞ্চমীর দিন খালি মানে এ করে ধামা ভরে ভরে নারকোল আসে, আর সেই নারকোল কোড়ানো হয়, আর ষষ্ঠীর দিন সকালে আমাদের নাড়ু তৈরি হয়। আর ওই নাড়ু কিন্তু আমাদের প্রিজার্ভ করে রাখা হয় সারা বছরের জন্য, চলে সরস্বতী পুজো অবধি, সরস্বতী অন্নপূর্ণা পুজো। মানে ভাবতে পারছেন, মানে আচ্ছা এবার আমার কথা বলো, এই যে নাড়ু যেহেতু নারকোল দিয়ে তৈরি, মানে ওটার থেকে তো একটা গন্ধ বেরোতে পারে, গন্ধ বেরোতে পারবে, অনেক সময় ফাঙ্গাস হয়ে যায় না, কিন্তু ওগুলো কিছু থাকে না, একদম পরিষ্কার, কোনো রকম খারাপ গন্ধ পর্যন্ত হয় না। আমি জানি না এটা কোনো পাক দেবার কৌশল না, আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে এটা মায়ের আশীর্বাদ। অ্যাকচুয়ালি সো মানে এরকম না হলে হয় না, এগুলো তো দৈবিক ইন্টারভেনশন, টু বি ভেরি অনেস্ট। দেবশ্রী, তাহলে একবার ডাইরেক্ট চলে আসি। তোমাদের একটা পারিবারিক খাবারের একটা ব্যাপার আছে, যেটা দশমীর দিন, যেটা মেইনলি শুনেছিলাম যে তোমরা মুখে মাছ দিয়ে, কেন তোমাদের তো পুরো এই সময়টা ভেজিটেরিয়ান চলছে, তোমরা মুখে মাছ দিয়ে মাকে বরণ করা। তারপরে একটা বিশেষ ব্যাপার হয়, লোভনীয় ব্যাপার, এটা কিন্তু মন দিয়ে শুনবেন, লোভনীয় ব্যাপার। আমাদের পুজোর 5 দিনই একসাথে খাওয়া দাওয়া হয়, আমাদের তখন জয়েন্ট কিচেন। আর দশমীর দিন স্পেশালি আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি দশমীর খাবারের জন্য। মাটনটা তো কম্পালসারি হয় মা জলে পড়বার পর কিন্তু। আর তার আরেকটা হয় মেটে চচ্চড়ি, সেটা হচ্ছে একটা বিশ্ববিখ্যাত জিনিস। মানে আমাদের মেটে চচ্চড়ির রেসিপিটা একদম অন্যরকম। আমরা বাড়িতে পরবর্তীকালে অনেকবার করার চেষ্টা করেছি, কিন্তু ঠিক সেই স্বাদটা পাইনি, যেটা একসাথে বসে খাবার সময় যে মেটে চচ্চড়ির স্বাদ থাকে। মানে এই একসাথে বসাটাও কিন্তু টেস্ট পাল্টায় খাবারের। মানে এটা আমরা ভীষণ বুঝি যে একসাথে খাবারের যে আনন্দ, সেটা যদি শুকনো ভাত আর ডাল দেওয়া হয়, সেটাকে যে আনন্দ, সেই আনন্দ আলাদা বিরিয়ানি খেয়েও নেই না। এই বাড়িতে আসার সময়, ঢোকার সময় প্রথম এক্সাইটমেন্টটা ছিল তোমার সাথে দেখা হচ্ছে। সেকেন্ড, বাট আবার বলছি, প্রিলিমিনারি এক্সাইটমেন্টটা ছিল রঞ্জিত মল্লিক, রঞ্জিত মল্লিক, হু ইজ হিমসেলফ আ ব্র্যান্ড বাই নেম। উনি তো ভীষণ ভীষণ আনন্দ করতে ভালোবাসেন। মানে এই আজকের এপিসোডটা শুরু করার আগেই যেমন একটা পুরোনো গল্প মনে পড়লো, যে ওনারা ছোট ছিলেন, চুলের মুঠি ধরেই ঢাকের আওয়াজ শুনে নাচতে শুরু করেছেন। এরকম ছোট ছোট ঘটনা তো তোমরা প্রায়শই দেখছো। যদি এনাদের জন্য যদি তুমি একটু ওনার মজার কিছু ঘটনা, যে কিরম করেন উনি না, মানুষটা অ্যাকচুয়ালি ভীষণ কেয়ারিং। মানে আমরা ঠিক যেরকম হয়তো তোরা দেখছিস পর্দাতে ওনাকে, অ্যাকচুয়ালি মানুষটা সেরকম। আর ওনার প্রাণ হচ্ছে ওনার নাতি নাতনিরা। আর ওনার মানে পুজোর সময় যখন খাওয়া দাওয়ার আগে হয় না, আমরা সব বাড়ির বউরা মেয়েরা বসে গল্প করছি, রঞ্জু কাকা এসে আগে খেতে বসো, আগে খেয়ে তারপরে তোমরা গল্প করো। মানে উনি ভীষণ পার্সোনালি খুব দেখেন যে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা,
সবাই ঠিকঠাক, বিশেষ করে ওনার নাতি নাতনিরা ঠিক আছে কিনা। এই যে তুমি আমাদের একটা ভীষণ সুন্দর ইনফরমেশন দিলে যে রঞ্জিত স্যার বাচ্চাদের সাথে স্পেশালি বসে একটা টাইম কাটান। হ্যাঁ, উনি বড় কর্তা হিসেবে নিশ্চয়ই দেখছেন যে সবাই ঠিক টাইমে খেয়েছে কিনা, সবকিছু ব্যবস্থা ঠিক টাইমে আছে কিনা, কিন্তু উনি বাচ্চাদের উপর একটা স্পেশাল ইন্টারেস্ট রাখেন বা বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশি সময়। এটার পেছনে কোনো স্পেসিফিক রিজন আছে যে বাচ্চাদের সাথেই, এটা কি উনি সবার সাথে করছেন নাকি শুধু বাচ্চাদের সাথে? না, রঞ্জু কাকা তো সবার সাথেই, মানে এনারা ভীষণ মানুষ ভালোবাসেন। শুধু রঞ্জু কাকা কেন, আরেকজন আছেন বাচ্চু কাকা, এনারা ভীষণ কিন্তু মানুষ ভালোবাসেন আর প্রচন্ড উপকারী মানুষ। আর তবে এখানে একটা খুব মজা, মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রঞ্জু কাকার বাবা উপেন দাদু, মানে উপেন চন্দ্র মল্লিক, উনি শিশু সাহিত্যিক ছিলেন। উপেন চন্দ্র মল্লিক, উনি বিখ্যাত শিশু সাহিত্যিক, উনি হচ্ছেন রঞ্জু কাকার বাবা। আমরা তো কেউ জানি না, আপনারা জানতেন কেউ? দিস ইজ সামথিং মানে ইননর্মাস, মানে ওনার ছড়া, ওনার বাচ্চাদের গল্প করে তো আমাদের বড় হওয়া। একদম। আর সেই কবিতাগুলো এখনো উনি যখন ওনার নাতি নাতনিদের শোনান তাল দিয়ে দিয়ে, সে যে কি অপূর্ব লাগে শুনতে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা লাইন ওনার মুখস্থ। শুধু ওনার কেন, মানে আমাদের বাড়ির সব কাকাদেরই, সব কাকাদের বা পিসিদের কিন্তু এনাদের আমাদের কবিতাগুলো কিন্তু মুখস্থ। আই উইশ ওই সিনটা একটু দেখতে পেতাম না, যেখানে রঞ্জিত আঙ্কেল বসে আছে সব বাচ্চাদের সাথে আর ওইটা করছে। যদি পারি, যদি বের করা যায়, নিশ্চয়ই আপনাদেরকে শো করবো। দেবশ্রী অনেকক্ষণ তোমাকে আটকে রাখছে, আমি বুঝতে পারছি। মানে এই পুজোর আগে এই ঘন্টা, এই সময়টা দিয়েছো আমাদের বিশাল বড় ব্যাপার। বাট এই যে পুজোর সময় তোমাদের বাড়িতে পাবলিক ওপেন হয়ে যায়, সদর দরজা সবার জন্য খোলা থাকে, তখন তো কোয়েল মল্লিকও আছেন, শ্রী রঞ্জিত মল্লিকও ওখানে প্রেজেন্ট। তোমরা 5 দিনটা কেমন করে কাটাও? তোমাদের জন্য তো নিশ্চয়ই কোয়েল মল্লিক ইজ নট দি সেলিব্রিটি বা রঞ্জিত আঙ্কেল ইজ নট দি সেলিব্রিটি, তোমাদের জন্য ওনারা বাড়ির লোক। এই এক্ষুনি দেখলাম যে কোয়েল দি হ্যাড কল্ড ইউ আপ। এই যে 5টা দিন মানুষ যখন ভিড় করে, হ্যাঁ, তোমাদের 5টা দিন, তোমাদের প্রথম প্রশ্নটা হবে যে তোমাদের 5টা দিন কিরকম ভাবে তোমরা কাটাচ্ছ? আর মানুষের ভিড়টা কি এই বাড়িতে শুধু রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিককে দেখার জন্য আসে? মাকে কি কেউ দেখতে আসছে? এবং এই যে তুমি বললে যে লোকেরা এসে, কিছু লোকেরা যারা জেনুইনলি ঠাকুর দর্শন করতে আসছে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট কিছু লোকেরা এসে ভেতরে, যেটাকে আমরা টিপিক্যালি রকের ভাষায় বলি, দেখলামও করা শুরু করে। হ্যাঁ, তো তুমি আমাকে এই জিনিসটা একটু বলো যে এই 5টা দিন তোমরা এই পাবলিকের মধ্যে থেকে, এই দুজন বড় একজন তাবড় সেলিব্রিটি, হ্যাঁ, তারা বাড়িতে থাকতে তারা কি করে হ্যান্ডেল করে সবকিছু, মানে সেটা আমার একটু তোমার কাছ থেকে জানাও ইচ্ছা। আসলে এই পুজোর 5 দিন না আমাদের জন্য মানে সারা বছরের অক্সিজেন। আমরা বেঁচে থাকার রসদ যাকে বলে বইয়ের ভাষায়, সেটা আমরা পাই এই পুজোর 5 দিন। এবার আমরা এইসব ননদরা, আমাদের একটা বিশাল গ্রুপ আছে, আর আমাদের একটা জমিয়ে একটা জমাটি আড্ডা চলে। তো সেইখানে এবারে দেখো, নিজেদের মধ্যে গল্প করছি, বাড়িতে পুজো হচ্ছে, সে মাকে দেখতে তো সবার জন্য অবারিত, মাকে তো দেখতে নিশ্চয়ই আসবেন। আমরা প্যান্ডেলে যদিও আমরা পার্সোনালি যেতে পারি না, কিন্তু তা বলে কি আসে না লোকে? কিন্তু সেটা যখন মাকে না দেখে উল্টো পাল্টা কিছু লোকের অ্যাকশন বা চেঁচামেচি, সেইটাতে কি হয়, সবার জন্য খুব এটা অস্বস্তিকর ব্যাপারটা হয়ে দাঁড়ায়। যদিও কাকা বা কোয়েল ওরা ভীষণ ঠান্ডা মাথার মানুষ, তো যতটা সম্ভব আর কি সবাইকে নিয়ে চলার ওনারা চেষ্টা করেন, কিন্তু এই কিছু কিছু সময় একটু আমাদের অসুবিধা হয়। কিন্তু হ্যাঁ, অসুবিধা হওয়াটা, সেটাই আমার ভীষণ দুঃখ লাগে যে লোকেদের, সাধারণ লোকেদের একটু বোঝা উচিত যে আবার। কিন্তু এটাও বলতে হবে, অনেক জেনুইনলি অনেকে ঠাকুর দেখতে আসেন, যেমন অনেক বয়স্ক আমি দেখেছি ভদ্রমহিলারা লাঠি হাতে, তিনি আর নাতির হাত ধরে আসছেন মাকে দেখতে। মল্লিক বাড়ির মার, আমাদের মার না মানে খুব জাগ্রত, ওনার অনেক মাহাত্ম্য আছে, অনেক ওনার গল্প আমরা যেটা শুনেছি বিয়ের পর, তো তারা কিন্তু জেনুইনলি ঠাকুরকেই দেখতে আসছেন। আবার কিছু কিছু মানুষ আসছেন শুধু মল্লিক বাড়িতে ওই রিলস তুলবে। এই দেখুন, আমরা আজকে কোয়েল মল্লিকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কোয়েল মল্লিকের বাড়িতে দাঁড়িয়ে আছি, এই দেখুন এইখানে কোয়েল মল্লিক বসে আগের দিন ইন্টারভিউ দিয়েছে, এইখানে রঞ্জিত, এগুলোই তো হচ্ছে। হ্যাঁ, মানে সেখানে ধরুন আমরা পুজোর কাজ করছি, হাতে বাসন, যেতে গিয়ে আমাদের বলছে যে কি করছেন, কি বিরক্ত করছেন, ভাবো
এই কি করছেন? এটাও আমাকে শুনতে মানে হয়েছে বাড়ির সেখান থেকে মধ্যে, জানি। মানে সত্যি বলছি দেবশ্রীদি, এটা শুনে আমার একটু মজা লাগলো। মানে ধরো আমার বাড়ি, আমি নিজের বাড়িতে পুজোর কাজ করছি, একটা বাইরের থেকে লোক এসে আমাকে বলছে একটু সাইডে দাঁড়ান তো। অ্যাকচুয়ালি আমাকে শুনতে হয়েছে এটা, যে মানে please একটু side এ যান। এটা কি হচ্ছে? আপনি কিন্তু ক্যামেরায় চলে আসছেন। মানে এইগুলো প্লিজ না, এইগুলো একটু বন্ধ করা উচিত। বাট এইটুকুনি তো বুঝতেই পারছেন মল্লিক বাড়ি। ইনফ্যাক্ট এটা বলার আগে ওনাদেরকে একটা ভীষণ মজার দৃশ্য আমি চেষ্টা করবো আবার দেখাতে। নিশ্চয়ই আপনারা নিজেরাও দেখেছেন, প্রত্যেকবার মিডিয়া এখানে ছড়াছড়ি হয় বিসর্জনের সময়, কারণ এই বাড়ির মা কিন্তু কাঁধে বেরোন বলরাম বসু ঘাটে। রঞ্জিত আঙ্কেলের একটা স্পেশাল ডান্স আছে, হ্যাঁ, যেটা আমার কিন্তু ভীষণ প্রিয়। আপনারা দেখেছেন কিনা জানি না, উনি একটা হাত তুলে তুলে একদম। এরকম করে উনি ডান্স ওটা করেন। হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল। আমি সবাইকে দেখেছি এই বাড়িতে, চচ্চড়ির মতো বাড়ির ছেলেদের ডান্স। আমি কিন্তু ওটা দেখেছি সবাই, ইনফ্যাক্ট নট অনলি রঞ্জিত আঙ্কেল বাট সব পুরুষ মানুষ এই বাড়ি ওই হাত তুলে তুলে একটা পাটাকে, আর ওইটা না ঢাকের তালে অদ্ভুত একটা সৌন্দর্য আসে, মানে তার মধ্যে পাশ থেকে ধুনোর গন্ধ। উফ, আমি না আসছি পুজোয়, প্লিজ আমি ক্যামেরা নিয়ে আসবো। আর সিসিআই টিম মেম্বাররা না শান্ত নয়, মানে ওই যে নীল বসে আছে, ও পারলে এখানেই থেকে যায়। আরেকজন তো আসেইনি, মৌসুমী দি, যার কথা বললাম। মৌসুমী দি হলেন জানবাজার রাজবাড়ির এখন শাশ্বততম পুরুষ, মানে উনি হলেন রানী রাসমণির বড় মেয়ে পদ্মামণি দাসী, তাদের বংশধরে। ওরা এখনো জানবাজার রাজবাড়িতেই আছেন। মানে এরা কিন্তু দুজনেই পাগল, এরা কিন্তু দুজনে ছাড়বে না। আপনারা তো দেখতে পাচ্ছেন না নীলের এখন এক্সপ্রেশন গুলো, আমার যথেষ্ট রাগ হচ্ছে। মানে ও এখানেই পড়ে থাকবে। মল্লিক বাড়ির পুজো এবারে আপনাদের জন্য সরাসরি কালচার ক্যানভাস ইন্ডিয়াতে। দেবশ্রীদি, এত বড় থ্যাংক ইউ পার্টটা কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে এর থেকে ভালো হতে পারে না। মল্লিক বাড়ির অন্দরমহলে বসে রঞ্জিত আঙ্কেলের ব্যাপারে কিছু গল্প শোনা, কোয়েলদির ব্যাপারে কিছু গল্প শোনা, যারা আমাদের অ্যাকচুয়ালি আইডল টু বি ভেরি অনেস্ট। প্লাস এই বাড়ির ইতিহাস, এই বাড়ির এডুকেশন, এই বাড়িতে আমি সব র্যাকগুলোতে কিন্তু বই দেখতে পাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে বই দেখতে পাচ্ছি, র্যাকে বই, সেন্টার টেবিলের নিচে বই, সোফার পাশে বই। তার মানে এই বাড়িটা কিন্তু জমিদারি করেছে বা রাজত্ব করেছে কিন্তু পড়াশোনায়। না না, আমরা বড্ড বই পড়তে ভালোবাসি, এটা তো বিশাল বড় ব্যাপার। তাই জন্য বললাম তোমরা অ্যাকচুয়ালি রাজত্ব করেছো বংশানুক্রমিক ভাবে পড়াশোনাতে। আজকের দিনটা শেষ করার আগে তুমি একটা কথা এমন বললে লাস্টের দিকে, যেটা আমার কানে বাজছে। এই বাড়ির দুর্গা জাগ্রত, এবং শুধু তাই নয়, ওনাকে নিয়ে কিছু গল্প আছে। তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য ওনার যদি একটি মাহাত্ম্য বলো, মানে যেটা আমরা খুব আগ্রহে শুনতে চাইছি তোমার কাছ থেকে। আচ্ছা, এই গল্পটা না আমি বিয়ের পর এই কাকাদের কাছে, আমার শ্বশুর মশাইয়ের কাছে শুনেছি। আমাদের মা দুর্গার মানে দুর্গাপূজা শুরু হয় 1924। তারপরে মোটামুটি ওই 28 কি 30 সাল নাগাদ, তো প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, তখন তো ঢাকা থেকে আমার মা দুর্গা এখন যে গয়নাগুলো পরে থাকেন, মানে অস্ত্র শস্ত্রগুলো স্পেশালি, সেইগুলো ওই ঢাকা থেকে তৈরি করে আনা হয়। তো সেইটা তৈরি করে আনবার জন্য গেছিলেন হচ্ছে আমাদের এক মানে সম্পর্কে, উনি হচ্ছেন আমাদের দাদু, আরো সঙ্গে আরো দুজন দাদু ছিলেন, মানে বাড়িরই 3 জন গেছিলেন। এইবারে যেই জায়গা থেকে গয়নাগুলো তৈরি করা হয়, অস্ত্রগুলো, ওটা না একটা নদী পেরিয়ে, প্রথমে তো স্টেশনে পৌঁছলেন, তারপরে নদী পেরিয়ে গরুর গাড়ি করে সেই গ্রামে পৌঁছতে হতো। তো এবারে বিশাল বিশাল ট্রাঙ্কে করে, 2টো ট্রাঙ্ক নিয়ে ওনারা আসেন। তো সেই যখন ফিরেন তখন প্রচন্ড ঝড় বৃষ্টি। সেই সময় ওনারা তো গরুর গাড়ি করে নদী পেরোতে গিয়ে প্রচন্ড ভয় পেয়ে যান, কারণ নৌকা ভীষণ ভাবে দুলছে, ঝড় বৃষ্টি। ওনারা তো মার নাম করতে করতে স্টেশনে এসে পৌঁছে ওনারা 3 দাদু মানে সেই ছুটতে ছুটতে স্টেশনে এসে পৌঁছলেন। পৌঁছে হঠাৎ করে ট্রেনে উঠবেন, ওনাদের খেয়ালই নেই যে ট্রাঙ্কগুলো সঙ্গে নেই বা ট্রাঙ্কগুলো নামানো হয়নি। তখন ওনারা প্রাণ বাঁচাতে ছুটছেন। এমন সময় একজন বুড়ো বয়স্ক একজন কুলি মাথাতে দেখছে 2টো ট্রাঙ্ক নিয়ে ডাকছেন যে বাবু বাবু, আপনারা এগুলো তো ভুলে আপনারা চলে এসছেন। তো ওনারা তখন তাকিয়ে দেখেন ওনাদেরই সেই অস্ত্রের 2টো ট্রাঙ্ক। হ্যাঁ, তো তারপরে ওনারা তো তাড়াতাড়ি নাবিয়ে টাবিয়ে পকেট থেকে এক দাদু, ওনাকে আমরা জ্ঞানা দাদু বলতাম, তো জ্ঞানা দাদু তাড়াতাড়ি পকেট থেকে টাকা বার করে যখন দিতে গেছেন, যে বাবা থ্যাংক ইউ বলে, তাকিয়ে দেখেন কেউ নেই, মানে ওই জায়গাতে কোনো মানুষই নেই। অথচ এমন নয় যে তখনকার দিনে স্টেশন প্রচন্ড ভিড় থাকতো, ফাঁকা, আর মারাত্মক ঝড় বৃষ্টি, শুধু দেখছেন যে 2টো ট্রাঙ্ক পড়ে আছে। মানে দুর্গা যে কোন রূপে আসবে, কোন রূপে আসেন, কোথা থেকে আসেন, কে মানে মানুষের মধ্যে যে বলে না ঈশ্বরের বাস, কিভাবে উনি এসেছিলেন, দুর্গা দুর্গতিকে কি করে সরাবেন কিন্তু বোঝা যায় না।
আজকে মল্লিক বাড়িতে বেরোনোর আগে এই বাড়ির মায়ের একটুখানি ব্যাপারটাও জেনে রাখলাম, তাই জন্য এবারে কিন্তু আসবেন যখন, যে যতক্ষণ না সহস্টাঙ্গে প্রণাম করছি না সে মা আশীর্বাদ দেয় না। তাই সকলকে শুভ শারদিয়া জানিয়ে আমি অরিত্র মুখার্জি সিসিআই টিমের তরফ থেকে দেবশ্রীদিকে অনেক অনেক ধন্যবাদ। সাইনিং অফ। থ্যাংক ইউ। সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।